প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল 30 এপ্রিল ছিল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন, 25তম দিন ছিল গতকাল। তো সেখানে অনেক ইন্টারেস্টিং কথা হয়েছে, আলোচনা হয়েছে সংসদে। সেটি নিয়ে গতকালও একটি কন্টেন্ট বানিয়েছিলাম। তো আজ আবার একটি বিশেষ কন্টেন্ট বানাতে হচ্ছে এই শেষ দিনে কি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণিধানযোগ্য যে বিষয়টি, সেটি হলো আমাদের সংবিধান বিশেষজ্ঞ বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কিছু বক্তব্য, কিছু কথা। তো সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপনের জন্যে আলোচনায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ গতকাল যেসব কথা বলেছেন তা আবার বাংলাদেশের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। এবং তিনি বলতে গেলে বিএনপির গোপন হাড়িটি সংসদের হাটে ভেঙে দিয়েছেন গতকাল। আর তাতে করে বিশ্লেষকরা মনে করছেন তিনি বিএনপির এমন ক্ষতি করেছেন যেই ক্ষতি অনেক দিন থেকে কোনো সংসদ সদস্য, কোনো বিএনপি নেতা করতে পারেননি। ভয়াবহ কিছু বক্তব্য তিনি গতকাল সংসদে দিয়েছেন, যা সরাসরি বিএনপির দলটির নীতি, আদর্শ, পলিসির সব কিছু বিপরীতে। এবং তাতে করে বিএনপির জুলাই অভ্যুত্থানের সঙ্গে যে একটি সাংঘর্ষিক অবস্থা, সেটি আনুষ্ঠানিকভাবে ফুটে উঠেছে। এবং সেই সাংঘর্ষিক অবস্থার বুকে তিনি গতকাল একটি সিল মেরে সেটিকে বৈধতা দিয়েছেন। এতদিন অনানুষ্ঠানিকভাবে আমরা বলতাম, শুনতাম যে বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষে নেই, যদিও দলটি দাবি করছিল যে তারা জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার। তাদের মধ্যে কেউ কেউ আগ বাড়িয়ে এটিও বলবার চেষ্টা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, যদিও তাতে তারেক রহমান লজ্জা পেয়েছেন, তিনি কখনো এটি বলেননি। বাট তার চেলাপেলারা, চেলা চামুন্ডারা এটি বলবার চেষ্টা করেছেন। তো যেটি বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা, গতকালকের সালাউদ্দিন আহমেদের এই সিল মোহরে এটি প্রমাণ হয়ে গেল জুলাই অভ্যুত্থান বিষয়ে বিএনপির দ্বিচারিতা, দ্বৈত অবস্থান এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে, জুলাই সনদের সঙ্গে বিএনপি কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে সেই বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এটির জন্যে আর আমাদের কোনো রেফারেন্স দরকার হবে না। সালাউদ্দিন আহমেদের গতকালকের রেফারেন্স, গতকালকের বক্তব্য রেফারেন্স হিসেবে কাজ করবে আগামী বহুদিন, সেটি যথেষ্ট। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি গতকাল যা যা বলেছিলেন অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর সেগুলো নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ থাকবে। এই এপিসোডটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সবাইকে অনুরোধ করব দয়া করে শেষ অবধি সঙ্গে থাকবার জন্য। শুরু করছি দেরি না করে। তার বক্তব্যের হাইলাইটস: সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছি স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্যের ফটোকার্ড সব দৈনিকে, সব গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবার বলছি লাইনগুলো: সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য আপোষ করে সনদে সই করেছি। খুব পরিষ্কার ভাষায় কথা বলেছেন, যেটিকে আমরা বলি ক্যাটাগরিক্যাল টার্ম, সুস্পষ্ট, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, অ্যাম্বিগিউটি, দ্ব্যর্থবোধকতা কোনো কিছু নেই, সোজা সাপটা কথা। আচ্ছা, তো এই আলোচনায় একটু পরে যাচ্ছি, এই কথাগুলোর বিশ্লেষণ করব। তার আগে আরও কিছু বিষয়ে কথা বলেছেন, যেগুলো নতুন করে আলোচনা, সমালোচনা, বিতর্ক উস্কে দিয়েছে এবং বারবার আবারও বিএনপির দ্বিচারিতা ফুটে উঠেছে তার বক্তব্যে। জানি না দল হিসেবে বিএনপি তার এই বক্তব্য গতকালকের এন্ডোর্স করবে কিনা বা করছে কিনা। যদি করে, তাহলে এটি বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত, কিংবা কিছুই না বলে যদি চুপ করে থাকে দলটি, সেটি আরও বেশি আত্মঘাতী এবং বিধ্বংসী দলটির জন্য। এক সালাউদ্দিন আহমেদই যথেষ্ট বিএনপিকে পথে বসাবার জন্যে, বিএনপিকে অকালে জয় বাংলা করবার জন্য। আসছি পরবর্তীতে কি বলেছিলেন সেই সব কথায়। তিনি বলছিলেন, সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ করেছিলেন। তারা মাথায় টুকরি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে করতে
এই জুলাই সনদটা প্রণয়ন হয়েছে। আচ্ছা, ঐকমত্য কমিশনের আলোচনায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের বিষয়ে। সেটা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এখানে বলা হয় নোট অফ ডিসেন্টের বিষয় ছিল না বা ভিন্ন মতের। ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দিনই সিদ্ধান্ত হয় নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ প্রণীত হবে। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। বিরোধী দলের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আপনারা স্বাক্ষর করেছেন, আমরাও করেছি, আসুন সেই জুলাই সনদ বাস্তবায়ন করি। আচ্ছা, জুলাই সনদ সইয়ের পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছিল। এটিকে অবৈধ ও সংবিধান বহির্ভূত আদেশ দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, এই আদেশ জারির পর বিএনপির স্থায়ী কমিটি গুলশানে সংবাদ সম্মেলন করে অবস্থান তুলে ধরেছিল। তারা বলেছিল, বিএনপি এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি নয়। এটার রেকর্ড ভিডিও আছে। আচ্ছা, এই বিষয়ে বিশ্লেষণ আছে, আসছি আমি আলোচনায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছিল ভেতরে বাইরে দুই দলের সমর্থনে। এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আরেক দল ছিল যমুনার কিনারে। তারা এখন বলতে পারে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাক স্বাধীনতার সীমা নিয়ে কথা বলেন, সেখানে যাচ্ছি না। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে কিছু কথা বলেছেন, এনসিপি সম্পর্কে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নবীন বন্ধুদের বলবো, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল নিঃশেষ হয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসাবে বিক্রি না করি। জুলাই আমাদের সবার। আচ্ছা, আরেকটি বক্তব্যে বলেছেন, বিরোধী দল ছায়া মন্ত্রিসভা করেছে। শুনেছি আপনারা ছায়া মন্ত্রিসভা করেছেন, এতে দুটি লাভ আছে। একটা হচ্ছে দায়িত্ববোধ বাড়ে, আর উজিরে খামাখা অথবা মন্ত্রী ভাবের একটা সুযোগ পাওয়া যায়। তাদের আমরা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসবো আলোচনা এবং বিশ্লেষণে একটি একটি করে। প্রথমেই ফিরে যাচ্ছি তার সেই বক্তব্যের হাইলাইটসে, সবচেয়ে পরিধানযোগ্য অংশটুকু। সেটি হলো, সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছি। আপোষ করে সই করেছে, অর্থাৎ বিএনপি স্বতঃস্ফূর্তভাবে জুলাই সনদে সই করেনি। আচ্ছা, তো একটু আগে তিনি বলছিলেন তার বক্তব্যে যে জুলাই সনদে সই করার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান সংস্কার অংশটুকুর জারি করা হয়েছে, তাই সেটি অবৈধ, সংবিধান বহির্ভূত। আচ্ছা, তো এখন তিনি সেই জুলাই সনদে সই করেছেন, সেটাও বলছেন আপোষ করে সই করেছি। একটু আগেই বলছিলেন যে নোট অফ ডিসেন্ট সই করতে আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা সই করেছি। এখন বলছেন যে আপোষ করে সেই জুলাই সনদে সই করেছি। নিজের কথার বিরোধিতা নিজেই করছেন, নিজের জালে নিজেই আটকা পড়ছেন। আচ্ছা, এখন কথা হলো, আপোষ করে সই করতে হলো কেন? তার মানে বিএনপির ভিতরে একরকম বিষয় ছিল, বাইরে আরেক রকম, যেটিকে বিএনপির ভাষায় আমরা গুপ্ত বা সুপ্ত বলতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক সপ্তাহে গুপ্ত গুপ্ত শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা। বিএনপির হেভি ওয়েট নেতারা, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এবং বিশেষভাবে সালাউদ্দিন আহমেদ গুপ্ত গুপ্ত শব্দ শুনিয়ে আমাদের কান ঝালাপালা করে দিয়েছে। তো বিএনপি কি এখন সেই গুপ্ত অবস্থানে যায়নি? গুপ্ত অবস্থান থেকে মনে একটি, ভেতরে আরেকটি সংবিধান সনদ, জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায়নি। বিদেশ থেকে কারা কারা সংস্কারের টুকরি মাথায় করে ঘুরছিল, সেগুলো তাদের অন্তর্জালা তৈরি করেছে। এখন বলছে যে আপোষ করে চুপচাপ থেকে যদি নির্বাচন না দেয় অন্তর্বর্তীকালীন সরকার, সেজন্য আমরা চাইনি, বাট সই করেছি। তার মানে বিএনপির এখানে সুস্পষ্টভাবে একটি গুপ্ত অবস্থান ছিল, যার তারা কঠোর সমালোচক। রাজনীতিতে গুপ্ত অবস্থা তারা মোটেই সহ্য করতে পারছে না, সহ্য করতে চায় না। তারা বিশেষভাবে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে টার্গেট করে এই গুপ্ত আক্রমণ, গুপ্ত খেলা খেলছিল, যেটি কিনা প্রধানমন্ত্রী তারেক রহমানও বুঝে কিংবা না বুঝে অন্যদের ফলো করে চিৎকার করে বলবার চেষ্টা করছিলেন, গুপ্ত। আচ্ছা, তো সেই গুপ্ত রাজনীতি বিএনপিও করে, তারা সুস্পষ্টভাবে সেটি প্রমাণ করলো। সালাউদ্দিন আহমেদ সেটি সিল মোহর দিয়ে ভ্যালিডেট করেছেন যে বিএনপিও গুপ্ত রাজনীতি করে। কেন? স্বার্থ উদ্ধারের জন্য। কারণ যদি নির্বাচন না হয়, আচ্ছা, তার মানে বিএনপির একটি আকাঙ্ক্ষা ছিল, শুধু একটি নির্বাচন, যেন তেনভাবে একটি নির্বাচন। সংস্কার তারা চায়নি, সংস্কার তাদের দরকারও নেই।
বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলো সংস্কার চায় না, কারণ সংস্কার হলে তারা তাদের হাত পা বাঁধা পড়ে যাবে, চুরি চামারি লুট তারা আর করতে পারবে না। অতীতে দুই দলই দেশ লুটেছে, কেউ কম লুটেছে, কেউ বেশি লুটেছে। দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, বিশ্ব চ্যাম্পিয়ন, পালাক্রমে বাই রোটেশন। সো সংস্কার তারা কেন পছন্দ করবে? কোনো কারণ নেই। আচ্ছা, সেখানে সংবিধানের 70 অনুচ্ছেদের কথা বলা হয়েছিল। তিনি বলেছিলেন যে অনেকে এখন বলছেন যে 70 অনুচ্ছেদে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তিনি বলছেন যে 70 অনুচ্ছেদে নোট অফ ডিসেন্ট ছিল। ভালো কথা। 70 অনুচ্ছেদে যদি বিএনপির নোট অফ ডিসেন্ট থাকে, কেন ছিল, কোন উদ্দেশ্যে ছিল? প্রিয় দর্শক শ্রোতা, একটু সংক্ষেপে বলতে হয়। 70 অনুচ্ছেদকে আমরা সংক্ষেপে বলি প্রচলিত কথায় ফ্লোর ক্রসিং, অর্থাৎ কোনো একজন রাজনীতিবিদ কোনো একটি নির্দিষ্ট দলের ছাতায় টিকিট নিয়ে নির্বাচন করে সেই দল থেকে এমপি নির্বাচিত হওয়ার পর কোনো কারণে পরবর্তীতে তার যদি মনে হয় নীতিগতভাবে সেই দলের আদর্শ উদ্দেশ্য তিনি আর সমর্থন করতে পারছেন না, সেই দলের সঙ্গে তার মতদ্বৈততা তৈরি হয় বড় রকমের, তখন সে পদত্যাগ করতে পারবে না, সেই দল থেকে বেরিয়ে আসতে পারবে না, সেই দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবে না। যদি দেয় তাহলে ফ্লোর ক্রসিংয়ের অপরাধে তার এমপিত্ব হারাবেন। তো বিশ্বব্যাপী এটি নিন্দিত, সমালোচিত। কেন? যদিও বলা হয় সংসদে শৃঙ্খলা রক্ষা করবার জন্য, দলীয় শৃঙ্খলা রক্ষা করবার জন্য এটি করা হয়েছে, কিন্তু আসলে এর মাধ্যমে একজন এমপির বিবেক, জবাবদিহিতার জায়গাটি বিসর্জন দেওয়া হয়। তো সেই জায়গায় সালাউদ্দিন আহমেদরা অনড় থাকতে চান, অর্থাৎ ফ্লোর ক্রসিংটি থাকবে, ফ্লোর ক্রসিং কেউ করতে পারবে না, 70 অনুচ্ছেদ বহাল থাকবে, তাই তাদের সেখানে নোট অফ ডিসেন্ট, যদি তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকেন সেখানে। আচ্ছা, তাহলে সৎ উদ্দেশ্যে দেননি। ওকে, ফাইন। এবার আসছি, যদি নির্বাচন না দেয় তাহলে বিএনপির উদ্দেশ্য ছিল একটি নির্বাচন, কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের উদ্দেশ্য ছিল না একটি নির্বাচন। এই দেশের মানুষের উদ্দেশ্য ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুক্ত বাংলাদেশ, আওয়ামী জুলুম মুক্ত বাংলাদেশ। তার মানে এই না যে এই হাসিনা মুক্ত হয়ে গেলে আমরা কাউকে যেন তেনভাবে এনে সরকারে বসিয়ে দেব। এই চুক্তিতে, এই ভরসায়, এই বিশ্বাসে, এই আকাঙ্ক্ষায় এই দেশের মানুষ 1400-র বেশি ছাত্র যুবা প্রাণ দেননি, 20-30 হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেননি। কে ক্ষমতায় আসবে সেটা আমাদের বড় বিষয় ছিল না। আমাদের বড় বিষয় ছিল, মূল কথা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রযন্ত্র মেরামত করতে হবে। এটিতে ঘুণে ধরেছে, এটিতে মরিচা পড়েছে, এটি রাস্টেড হয়ে গেছে, এটিকে মরিচা মুক্ত করতে হবে, সংস্কার দরকার হবে। সাধারণ মানুষ, এই দেশের কোটি কোটি মানুষ, আমরা সংস্কার চাই। কারণ কোন দল ক্ষমতায় আসলো, কতদিন ক্ষমতায় থাকতে পারলো, ক্ষমতাকে সুসংহত করে, ওতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের নির্দিষ্ট কোনো যুবরাজকে, নির্দিষ্ট কোনো রাজাকে, নির্দিষ্ট কোনো রাজার ছেলেকে আমাদের দরকার নেই, কখনোই ছিল না। আমরা পাকিস্তানের 22 পরিবারের কথা শুনি, যে পাকিস্তানের 22 পরিবার কোটি কোটি মানুষের রক্ত চষে ধনী হয়েছিলেন, আর কোটি কোটি মানুষ হয়ে পড়েছিল দরিদ্র সীমার নিচে অবস্থান করছিল। তো দেশ স্বাধীনতার 71-এর পর যা হয়েছে, 22 পরিবার এখন হয়েছে 22 লক্ষ পরিবার, অর্থাৎ 22 লক্ষ পরিবার এই দেশে কোটিপতি হয়েছে, বিলিয়নিয়ার হয়েছে। সাধারণ মানুষের ভাগ্য আগে যেমন ছিল তেমনই আছে। তাই আমরা এই ধনী পরিবারের সংখ্যা বাড়াবার জন্যে না করেছি 71, না করেছি মুক্তিযুদ্ধ, না করেছি আমরা জুলাই, কোনোটিই না। আমাদের কিচ্ছু আসে যায় না এতে কে ক্ষমতায় এসেছে, তাদের আসে যায়, কারণ তাদের ক্ষমতায় আসতে হবে। কে উদ্দেশ্যে আসতে হবে তারাই ভালো জানেন। এই দেশের মানুষও টের পেতে শুরু করেছে অল্প অল্প করে। আমরা ভেবেছিলাম যে বিএনপির উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নেবে, আমরা সেটি দেখছি না। কারণ বিএনপি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর এই ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবার পেছনে সালাউদ্দিন আহমেদ অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন। তিনি বিএনপির মুখপত্র। কিভাবে জুলাইকে অস্বীকার করা যায়, জুলাই আন্দোলনকে ডিমিন করা যায়, ছোট করা যায়, জুলাই যোদ্ধাদের ছোট করা যায়, সব বিষয়ে তিনি বিএনপির মুখপত্র। আর এই বিষয়গুলোতে মনে হয় যেন তিনি পিএইচডি করেছেন জুলাই বিরোধিতায়। আচ্ছা, তো তিনি বলছিলেন তার বক্তব্যে, একটু ফিরে আসি, 71-এর কথা বলছিলেন। আচ্ছা, তো 71 তিনি বলছিলেন, 71-এর কথা বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানকে 71-এর সঙ্গে তুলনা করা হচ্ছে, এই বিষয়ে কথা বলছিলেন। তখন তিনি বলছিলেন, তিনি অনেককে এখানে আক্রমণ করে কথা বলছিলেন যে অনেকে 71 নিয়ে কথা বলেন। তারপর আমি আসছি তার বক্তব্যে।
জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে তিনি যেটি বলছিলেন, জাতীয় নাগরিক পার্টির তরুণ বন্ধুদের উদ্দেশ্য করে বলছিলেন যে ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল নিঃশেষ হয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমরা যাতে কেউ জুলাই চেতনা বিক্রি না করি। সো তিনি বোঝাবার চেষ্টা করছিলেন এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি জুলাই চেতনা বিক্রি করছে। আর তিনি ইঙ্গিত করছিলেন আওয়ামী লীগ ৭১ করে ৭১-এর চেতনা বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে তারা নিঃশেষ হয়ে গেছে, তারা পালিয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এটি কত বড় প্রতারণা! গত ২০-২১ মাসে, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর, ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই থেকে এই পর্যন্ত বিএনপি ৭১ নিয়ে কতবার চর্চা করেছে, ৭১-কে বারবার ফিরিয়ে এনেছে, ৭১-কে এবং জুলাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কারা করেছে সেটা? শুধুই বিএনপি করেছে। সো বিএনপি কি গত ২১-২২ মাসে ৭১-এর চর্চা করেনি, ৭১-এর ব্যবসা করেনি, মুক্তিযুদ্ধ চেতনার ব্যবসা করেনি, সংসদেও করেনি, ইদানিং করছে না? যে কোনো নেতাই, যে কোনো এমপি দাঁড়িয়ে বলে যাচ্ছে, এমনকি বিএনপি জোটের পার্থ সাহেবরা বারবার ৭১ করছেন, ৭১-এর মজমা করছেন। তারা, পার্থর জন্ম হয়নি তখন ৭১-এ, পার্থ ৭১ করছেন। সালাউদ্দিন আহমেদও তখন শিশু, কিশোর, বড়জোর, তিনিও জানেন না মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রকৃত ঘটনা কি কি হয়েছিল। তার কেতাবি নলেজ, আমারও কেতাবি নলেজ, অনেকেরই কেতাবি নলেজ। তারা ৭১ করে সংসদে ঝাঁপিয়ে পড়েছে। কি উদ্দেশ্যে? বিরোধীদের দমন করা। এবং ৭১-এর চেতনা, বারবার ৭১-এর চেতনা, ৭১ মুক্তিযুদ্ধ, কে অস্বীকার করেছে ৭১-কে? গতকালও নাহিদ ইসলাম সংসদে বলেছিলেন যে ৭১ আমাদের ফাউন্ডেশন। এ কথা কে অস্বীকার করছে? এনসিপি কি কথা অস্বীকার করছে? করছে না। এবং নাহিদ ইসলাম গতকালও বলেছিলেন, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি গতকালও বলেছিলেন যে আমাদের ২৪-এর অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান হলো ৭১-এর নবায়ন। সঠিক কথাই তিনি বলেছেন। তাহলে ৭১ নিয়ে পানি ঘোলা করবার চেষ্টা করছে বিএনপি এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। অন্য কেউ তো করছে না। সংসদে দাঁড়িয়ে কে ৭১-এর বিরোধিতা করেছে? কেউ তো করেনি। তাহলে বিএনপিকে বারবার ৭১ বলতে হচ্ছে কেন? কেন তাদের প্রমাণ দিতে হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? তারা কি মনে করছে আমাদের সন্দেহ হচ্ছে, আমরা তাদের সন্দেহ করছি তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা? যেমন সন্দেহ আমরা তাদের করছিলাম তারা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষের লোক কিনা, এখনও করছি সেই সন্দেহ। এবং গতকাল তিনি আমাদের সন্দেহ দূর করে দিয়েছেন, তারা জুলাইয়ের পক্ষের লোক না, হতেই পারেন না। কারণ পরিষ্কার তিনি বলে দিলেন যে নির্বাচন যদি না দেয় সেই জন্য আমরা জাস্ট আপোষ করে সাইন করেছে জুলাই সনদে। তার মানে তাদের একটি উদ্দেশ্য ছিল নির্বাচন এবং ক্ষমতায় আসা জনতাভাবে। বাট আমাদের সেটি ছিল না। আমাদের ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। আর সংস্কারের কথা শুনলে বিএনপির গায়ে জোর আসে, বিশেষভাবে সালাউদ্দিন আহমেদের গায়ে জোর আসে। যদিও সালাউদ্দিন আহমেদ, আমরা মনে করছি যে সালাউদ্দিন আহমেদ গুম হয়েছিলেন, ভারতে পাচার হয়েছিলেন এবং আবার ফিরে এসেছেন। আমরা ভেবেছিলাম সালাউদ্দিন আহমেদ একজন ভুক্তভোগী, একজন ব্যক্তি, তার ভূমিকা অন্যরকমই কিছু হওয়ার কথা ছিল, কিন্তু তার ধারে কাছেও তিনি নেই। মনে হচ্ছে যেন তার গায়ে আচরটিও পড়েনি। কি ভয়ঙ্কর কথা! এবং যেই বিএনপি ১৫-১৬ বছরে প্রায় মুসলিম লীগ হয়ে গিয়েছিল, শেখ হাসিনা বিএনপিকে কার্যত মুসলিম লীগ বানিয়ে ফেলছিল, সেই বিএনপি কি ভূমিকা পালন করছে? সেই বিএনপি আওয়ামী লীগ বিরোধিতা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, তাদের বিরোধিতা, একটি দলকে নিষিদ্ধ করা যায় না, প্রচণ্ড বিরোধিতা। রাষ্ট্রপতি চুপ্পকে বদলানো যাবে না, হাসিনার উচ্ছিষ্ট, তাহলে সংবিধান টিকবে না, দেশ টিকবে না, জাতি টিকবে না, এই বয়ান বিএনপি দিচ্ছে। অথচ এই দলটি সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছে, সেটি আমরা দেখছি। কিন্তু তারা এখন ১৮০ ডিগ্রিতে ঘুরে গেছে সব বিষয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই তো গেল ৭১ নিয়ে জাতীয় এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টিকে আক্রমণ করা, যে জাতীয় নাগরিক পার্টি জুলাই করছে, তারা জুলাই চেতনা বিক্রি করছে। অথচ বিএনপি এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে। তারা হাসিনার নাম দিল যে হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে শেষ হয়ে গেছে, পালিয়ে গেছে। বিএনপি একই কাজ করছে, অথচ বলছে জাতীয় নাগরিক পার্টি জুলাই বিক্রি করবার চেষ্টা করছে। কোথায় করেছে তারা জুলাই বিক্রি করবার চেষ্টা? আমরা তো দেখছি না। আচ্ছা, তিনি ছায়া মন্ত্রিসভার সম্পর্কে কথা বলছিলেন যে ছায়া মন্ত্রিসভা উজিরে খামাখা তৈরি করবে। এটিও তার একটি সার্কাস্টিক উক্তি, ব্যঙ্গাত্মক, রসাত্মক উক্তি। ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসির একটি স্টাইল, এটি অংশ। যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা গঠিত হয়, যুগ যুগ ধরে হয়েছে। যুক্তরাজ্যে না, অন্য জায়গায় আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, আরও বহু দেশে আছে। ছায়া মন্ত্রিসভা সরকারের মন্ত্রণালয়গুলোর বিপরীতে, সরকারের মন্ত্রীদের বিপরীতে এক একটি ডিপার্টমেন্টের জন্য, মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী দেওয়া হয় সেখানে। এবং মন্ত্রীরা পলিসি, সরকার কোন পলিসিতে কী করছে, তারা নিজেরাও পলিসি ডিসকাস করেন, পলিসি নির্ধারণ করেন, রিভাইজ করেন।
এবং সরকারকে দেখিয়ে দেন সরকার কোনো পলিসি ভুল করলে, কোনো সমস্যা হলে তারা বিকল্প প্রস্তাব তুলে ধরেন। তো এটি একটি চমৎকার ব্যাপার। তো তিনি শেষে গিয়ে বললেন তাদের অভিনন্দন, কিন্তু আগে বললেন যে উজিরে খামাকা তৈরি করবে এটি। অর্থাৎ যত ভালো রকমের সংস্কার আছে, যত ভালো রকমের প্রস্তাব আছে নতুন বাংলাদেশে, সালাউদ্দিন আহমেদ সেটির বিরোধিতা করছে। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, এর বাইরে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তাই বলছিলাম যে সালাউদ্দিন আহমেদ বিএনপির যেই পরিমাণ ক্ষতি করেছেন, সব বিএনপি নেতারা, বিএনপি সংসদ সদস্যরা সম্মিলিতভাবেও চেষ্টা করলে এত ক্ষতি করতে পারবেন না। বিএনপির কোনো অধিকার আর রইল না ছাত্র শিবির কিংবা জামায়াতকে গুপ্ত বলে ডাকবার, কোনো অধিকার রইল না যদি তারা নির্লজ্জ না হন, আত্মবিস্তৃত না হন। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।